Hello everyone, welcome to Rankers WBCS. আজকের ক্লাসে আমরা WBCS প্রিলিমস 2024কে সামনে রেখে প্রত্যেকটা সাবজেক্ট ধরে যে আমরা প্র্যাকটিস সেশন শুরু করেছি। আজকের ক্লাসে আমরা ইন্ডিয়ান পলিটি ও ইন্ডিয়ান ইকোনমির গুরুত্বপূর্ণ বাছাই করা 25টা কোশ্চেন নিয়ে প্র্যাকটিস সেট 6 নিয়ে আলোচনা করব, বা 6 নম্বর প্র্যাকটিস সেট নিয়ে আজ আমরা আলোচনা করব। এর আগে 5টা সেট কমপ্লিট করানো হয়েছে। যদি কেউ না দেখে থাকো তো চ্যানেলের প্লেলিস্টে যাও, প্লেলিস্টে গিয়ে প্র্যাকটিস সেট 6 বলে একটা দেখো প্লেলিস্ট পেয়ে যাবে, এবং ওখানে প্রত্যেকটা সাবজেক্টের প্লেলিস্ট পেয়ে যাবে। যদি অন্যান্য সাবজেক্টেরও ভিডিওগুলো না দেখে থাকো প্র্যাকটিস সেটগুলো, তো এখান থেকে দেখে নিতে পারো। তো চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, হুইচ হাউস ক্যান বি ডিজলভ, বলছে কোন কক্ষকে ভেঙে দেওয়া যায়। এখানে কোন কক্ষ বলতে আমাদের ইন্ডিয়ার পার্লামেন্টের কোন কক্ষকে ভেঙে দেওয়ার কথা বলা হয়েছে। অপশান এতে দেওয়া আছে রাজ্যসভা, বিতে দেওয়া আছে লোকসভা, সিতে দেওয়া আছে উভয়েই, যে দুটোকেই ভেঙে দেওয়া যায়। আবার অপশান ডি বলছে যে কোনোটিকেই ভাঙা যায় না। কি হবে এর সঠিক উত্তর? আমরা জানি রাজ্যসভা হচ্ছে একটা কি পার্মানেন্ট হাউস, এটাকে কোনোভাবেই ভাঙা যায় না। এখানের যে সদস্য প্রতি 2 বছর ছাড়া ছাড়া 1/3 সদস্য রিজাইন বলতে কি রিটায়ার করে, এবং 1/3 সদস্য প্রতি 2 বছর ছাড়া ছাড়া নতুন এই কক্ষে কিন্তু আবার আসে। এটা কি কন্টিনিউয়াসলি চলতেই থাকে, অতএব এটা ভাঙা অসম্ভব। এটা ভাঙা তখনই সম্ভব যখন আমাদের কনস্টিটিউশন ভেঙে যাবে, যখন আমাদের ডেমোক্রেসি ভেঙে যাবে, যখন আমাদের এই ইউনিয়ন ভেঙে যাবে, তখনই এটাকে ভাঙা সম্ভব। অপশান নাম্বার 2 বলছে লোকসভাকে কি ভেঙে দেওয়া যায়? ইয়েস, লোকসভাকে ভেঙে দেওয়া যায়। প্রধানমন্ত্রীর সুপারিশে যে কোনো সময়ে রাষ্ট্রপতি এই লোকসভাকে ভেঙে দিতে পারে। অতএব এটাও হবে না, এটাও হবে না। অতএব আমাদের কারেক্ট আনসার অপশান বি ইজ আওয়ার কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 2 বলছে দি লরেঞ্জ কার্ভ ইজ ইউজড টু মেজার, বলছে কী পরিমাপ করতে এই লরেঞ্জ কার্ভ ব্যবহার করি আমরা। অপশান এ বলছে ইনফ্লেশন, অপশান বি বলছে ইনকাম ইনইকুয়ালিটি, অপশান সি বলছে এমপ্লয়মেন্ট কর্মসংস্থান, এবং অপশান ডি বলছে জিডিপি গ্রোথ জিডিপি বৃদ্ধি। কি হবে এর সঠিক উত্তর? অপশান এ কি বলছে? অপশান এ বলছে মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতি হবে কি না, মুদ্রাস্ফীতি মাপা হয় সিপিআই এবং ডাব্লুপিআই দিয়ে, এটা মনে রাখবে। এটা মাপা হয় সিপিআই এবং ডাব্লুপিআই, হোলসেল প্রাইস ইন্ডেক্স এবং কনজিউমার প্রাইস ইন্ডেক্স। অতএব এটা হবে না। অপশান বি বলছে ইনকাম ইনইকুয়ালিটি, এটা কি ঠিক? একদম ঠিক। লরেঞ্জ কার্ভ দেখায় আয়ের বন্টন কতটা অসম। কি বললাম? লরেঞ্জ কার্ভ কি দেখায়? আয়ের বন্টন, ডিস্ট্রিবিউশনস অফ ইনকাম কতটা অসম, ইনইকুয়ালিটি। অতএব এটা আমাদের সঠিক উত্তর, এটা ঠিক আছে। পরের অপশানগুলো একটু দেখে নেব। জলদিবাজি করা চলবে না, ভাবুক হওয়া চলবে না। প্রত্যেকটা কোশ্চেনকে আমাদেরকে কিন্তু প্রত্যেকটা কোশ্চেনের প্রত্যেকটা অপশানকে পড়ার পরেই আলটিমেটলি কী করবো, আমরা ওএমআর শিট ফিল করব। অপশান সিতে দেওয়া আছে এমপ্লয়মেন্ট কর্মসংস্থান, এবং অপশান ডিতে দেওয়া আছে জিডিপি গ্রোথ। জিডিপি গ্রোথ হবে কি না, জিডিপি গ্রোথ অর্থনীতির বৃদ্ধি বোঝায়, বৈষম্য নয়। অতএব এটাও হবে না। এমপ্লয়মেন্ট হবে কি, এমপ্লয়মেন্ট এটা হচ্ছে কি কর্মসংস্থান, আলাদা সূচক দিয়ে মাপা হয়। অতএব এটাও হবে না। এই অনুযায়ী অপশান বি ইজ আওয়ার কারেক্ট আনসার। পরের কোশ্চেন দেখে নেব। কোশ্চেন নাম্বার 3তে আছে ইন্টারেস্ট পেমেন্ট আর ক্লাসিফাইড আন্ডার। তাহলে এই যে ইন্টারেস্ট পেমেন্ট করে আমাদের সরকার বিভিন্ন সংস্থার থেকে, দেশ এবং বিদেশ থেকে যে ঋণ নিয়ে থাকে, সেই ঋণগুলো ফ্রিতে তো দেয় না, সেখানে আমাদেরকে কী করতে হয়, ইন্টারেস্ট পেমেন্ট করতে হয়।
তো বলছে এই যে ইন্টারেস্ট পেমেন্ট করে এগুলো কোন ক্লাসের মধ্যে পড়ে? বলছে এই যে ইন্টারেস্ট পেমেন্ট, এটা কি আমাদের ক্যাপিটাল এক্সপেন্ডিচার, না রেভিনিউ এক্সপেন্ডিচার, না ক্যাপিটাল রিসিপ্ট, না ট্যাক্স রেভিনিউ? কি হবে এর সঠিক উত্তর? তাহলে অপশান এ কী বলছে? অপশান এ বলছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার। ক্যাপিটাল এক্সপেন্ডিচার বলতে কি জানি, যেখানে অ্যাসেট তৈরি হয়, যেমন রাস্তা তৈরি করলাম, সেতু তৈরি করলাম, এটা হচ্ছে কি ক্যাপিটাল। স্কুল বানালাম, ইউনিভার্সিটি, হসপিটাল, এগুলো কি ক্যাপিটাল এক্সপেন্ডিচার, যেখানে খরচাটা কি হচ্ছে না একটা অ্যাসেট তৈরি হচ্ছে খরচা দিয়ে। তাহলে এখানে ইন্টারেস্ট পেমেন্ট করছি, অ্যাসেট কি হচ্ছে বাবা? কিছু তো নয়, অতএব এটা কেটে বাদ দাও। অপশান বি কি বলছে? রেভিনিউ এক্সপেন্ডিচার। রেভিনিউ এক্সপেন্ডিচার বলছে রাজস্ব ব্যয়। বলছে সুদ প্রদান কোনো অ্যাসেট তৈরি করে না, তাই এটা রাজস্ব ব্যয় বা রেভিনিউ এক্সপেন্ডিচার। এটা কি ঠিক? হ্যাঁ, একদম ঠিক, এটাই ঠিক। চলো পরেরগুলো কিন্তু পড়ে নেব, নো ভাবুক। আচ্ছা, ক্যাপিটাল রিসিপ্ট। ক্যাপিটাল রিসিপ্ট, এই টাকা কোথার থেকে আসে? ক্যাপিটাল রিসিপ্ট ইনকাম থেকে। কিন্তু এখানে কি হচ্ছে? এখানে টাকা যাচ্ছে আমার, তাহলে এটা কি হবে? না, এটা হবে না বাবা, এটা কাটো। আচ্ছা, অপশান ডিতে কি আছে? ট্যাক্স রেভিনিউ। এটা সরকারের আয়ের অংশ। ট্যাক্স রেভিনিউটা কি? ট্যাক্স রেভিনিউ হচ্ছে সরকারের আয়, কিন্তু এখানে কি হচ্ছে? সরকারের ব্যয় হচ্ছে, সরকারের টাকা চলে যাচ্ছে, তাহলে এটা কি হবে? এটা হবে না। অতএব এই অনুযায়ী অপশান বি ইজ আওয়ার কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4-এ দেওয়া আছে হুইচ অফ দি ফলোয়িং ইজ নট রিলিজড বাই নীতি আয়োগ। বলছে নিচের কোনটি নীতি আয়োগ প্রকাশ করে না? সুপার টুপার ইম্পর্ট্যান্ট। এতে বলছে কি এসডিজি। এসডিজি, এসডিজি ইন্ডেক্স, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল ইন্ডিয়া ইন্ডেক্স, এ কি করে? হ্যাঁ, নীতি আয়োগ এসডিজি ইন্ডিয়া ইন্ডেক্স জারি করে, প্রকাশ করে। এটা ঠিক আছে, এটা ঠিক আছে। অপশান এ ঠিক আছে। চলো, অপশান এ ঠিক আছে। অপশান বি কি বলছে? ইন্ডিয়া ইনোভেশন ইন্ডেক্স। ইন্ডিয়া ইনোভেশন ইন্ডেক্স কি নীতি আয়োগ জারি করে বা প্রকাশ করে? ইয়াস, এটাও করে। চলো, এটাও ঠিক আছে, আচ্ছি বাত। অপশান সিতে দেওয়া আছে ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট। আরে বাপরে, ওয়ার্ল্ডের ম্যাটার দিয়ে দিয়েছে। এটা কি করবে নীতি আয়োগ? না, এটা করবে না, এটা কাটো। হেলথ ইন্ডেক্স। হেলথ ইন্ডেক্সও নীতি আয়োগ কিন্তু প্রকাশ করে। অতএব আমাদের কোশ্চেন কি? নট রিলিজ। এই অনুযায়ী অপশান সি ইজ আওয়ার কারেক্ট আনসার। চলো পরের কোশ্চেন দেখে নেব। পরের কোশ্চেন আছে হুইচ অর্গানাইজেশন ডিলস উইথ ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট গ্লোবালি। বাহ, ভ্যারি গুড, খুব ভালো কোশ্চেন। বিশ্বব্যাপী এই যে মেধাস্বত্ব নিয়ে কাজ করে কোন সংস্থা? বাংলা ছেড়ে দাও, বাংলা ছেড়ে দাও, ইংরেজিটা দেখো। ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট গ্লোবালি, সুপার টুপার ইম্পর্ট্যান্ট। তো বলছে এটা এটা নিয়ে কাজ করে কোন সংস্থা? এটা নিয়ে কাজ করে কোন সংস্থা? অপশান এতে দিয়েছে ডাব্লিউআইপিও। ডাব্লিউআইপিও, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন, নামটা দিয়ে আছে। ফুল ফর্মটা জানলে কোশ্চেনের আনসার হয়ে যাবে, বুঝতে পারছো? অতএব এটা ঠিক আছে। আইএমএফ, আইএমএফ কী করে? না, আইএমএফ কী করে না, মূলত এটা কি না অর্থনীতি, ঋণ, মুদ্রা নিয়ে এটা মূলত কাজ করে। কী নিয়ে কাজ করে? অর্থনীতি, ঋণ, মুদ্রা নিয়ে। ওকে, আচ্ছা, এটা হবে না তাহলে আইএমএফ। ডাব্লিউটিও, এ ডেভেলপমেন্ট পারপাসে কী দেয়? লোন দেয়। ডাব্লিউটিও, ডাব্লিউটিও কী হবে? ডাব্লিউটিও এটা কি? এটা হচ্ছে বাণিজ্য নিয়ন্ত্রণ করে। এটা বাণিজ্য নিয়ন্ত্রণ করে, এটাও হবে না ডাব্লিউটিও। আচ্ছা, ইউনেস্কো। ইউনেস্কো হবে কি? এটা হচ্ছে শিক্ষা, সংস্কৃতি, ঐতিহ্য নিয়ে কাজ করে। শিক্ষা, সংস্কৃতি, ঐতিহ্য নিয়ে কাজ করে। অতএব অপশান এ ইজ আওয়ার কারেক্ট আনসার। এটা ভালো কোশ্চেন, মনে রাখবে। কোশ্চেন নাম্বার 6 দেওয়া আছে দ্য মেজর ক্রিটিসিজম অফ গ্রিন রেভলিউশন। গ্রিন রেভলিউশনের প্রধান সমালোচনা কী ছিল? চারটা অপশান দেখে নেব আমরা। এ বলছে রিজিয়নাল ইমব্যালেন্স।
বলছে কোনো রিজিয়ন কি হয়ে গেল, মালামাল হয়ে গেল, আর কোনো রিজিয়ন কি হলো, সেই পর্যায়ে থাকলো। তাহলে কি হলো না, ইনইকুয়ালিটিটা, অসমানতা কি হয়ে গেল না, বেড়ে গেল। আরে ভাই, কেউ পেলো কেউ পেলো না, যে পেলো সে তো মালামাল হয়ে গেল রাতোরাত। তাহলে অপশান এ বলছে এটা কি ঠিক? হ্যাঁ, এটাই ঠিক, এটাই হয়েছিল। গ্রিন রেভলিউশন যে সমস্ত অঞ্চলে লাগু হয়েছিল, বিশেষ করে পাঞ্জাব, হরিয়ানা এবং ওয়েস্টার্ন ইউপি, এখানকার কৃষকদের অবস্থা খুবই ভালো। নট ব্যাড, নট ব্যাড। তুলনামূলকভাবে যদি ইন্ডিয়ার অন্যান্য স্টেটের, অন্যান্য রিজিয়নের কৃষকদের অবস্থা দেখা হয়, তার তুলনায় এখানকার কৃষক যথেষ্ট ভালো পজিশনে আছে। ঠিক আছে, এটা ঠিক আছে। তাহলে লো প্রোডাক্টিভিটি, লো প্রোডাক্টিভিটি, আরে গ্রিন রেভলিউশন কী করেছে? প্রোডাক্টিভিটি বাড়িয়েছে। এখানে লো কেন হতে যাবে? হাটাও একে। ল্যাক অফ টেকনোলজি, গ্রিন রেভলিউশন টেকনোলজি নিয়ে এসেছে, টেকনোলজি নিয়ে এসেছে, এরই একটা পার্ট। এটার ক্রিটিসিজম কেন হবে টেকনোলজিতে? হাটাও একে। নো ইরিগেশন ইউজ, এটা তো একদম ডাহা ভুল ভাই। এখানে গ্রিন রেভলিউশনে প্রচুর ইরিগেশন হয়, ইরিগেশনের প্রচুর প্রয়োজন পড়ে। এখানে কি বলছে যে নো ইরিগেশন ইউজ, এটা হতেই পারে না। এই অনুযায়ী অপশান এ ইজ আওয়ার কারেক্ট আনসার। রিজিয়নাল ইমব্যালেন্স। কোশ্চেন নাম্বার 7-এ আছে, কোশ্চেন নাম্বার 7 আছে সেপারেশন অফ জুডিশিয়ারি ফ্রম এক্সিকিউটিভ। সেপারেশন অফ জুডিশিয়ারি ফ্রম এক্সিকিউটিভ ইজ আন্ডার, বিচার বিভাগকে প্রশাসন থেকে পৃথক করার নির্দেশ আছে কোন আর্টিকেলে? 4টা আর্টিকেল। অপশান এতে দেওয়া আছে আর্টিকেল নাম্বার 49, বিতে দিয়েছে আর্টিকেল 50, সিতে দিয়েছে 51 এবং ডিতে দিয়েছে কি আর্টিকেল 48-এ। কী হবে আমাদের সঠিক উত্তর? এর সঠিক উত্তর হবে অপশান বি ইজ আওয়ার কারেক্ট আনসার। আর্টিকেল নাম্বার 50। 50 করেছে কি না, জুডিশিয়ারি এবং এক্সিকিউটিভ এ দুটোকে আলাদা করার নির্দেশ দিয়েছে। ওকে, 49-এ কী আছে একটু জেনে নেব। 49 কী বলছে না, 49 বলছে জাতীয় ঐতিহ্য এবং স্মৃতিস্তম্ভ রক্ষা নিয়ে সম্পর্কে বলা আছে এখানে, সিম্পল। এবং আর্টিকেল 51 কি বলছে? বলছে আন্তর্জাতিক, ইন্টারন্যাশনাল রিলেশন, ইন্টারন্যাশনাল পিস, ইন্টারন্যাশনাল সিকিউরিটি নিয়ে কথা বলা আছে। কত নম্বর আর্টিকেলে? 51, ইন্টারন্যাশনাল পিস। 48 এতে কি বলা আছে? এখানে পরিবেশ, এনভায়রনমেন্ট নিয়ে বলা আছে, এটা মনে রাখবে। এটা এনভায়রনমেন্ট, এটা আমরা কি দেখলাম? ইন্টারন্যাশনাল পিস, ইন্টারন্যাশনাল রিলেশন। 49-এ আমরা দেখলাম কি জাতীয় ঐতিহ্য এবং স্মৃতিস্তম্ভ রক্ষা। কোশ্চেন নাম্বার 8, কোশ্চেন নাম্বার 8-এ কী দেওয়া আছে না, কোশ্চেন নাম্বার 8-এ দেওয়া আছে সাইমুলটেনিয়াস ইলেকশন ডিবেট রিলেটস টু। কী বলছে? একসাথে নির্বাচন বিতর্ক সম্পর্কিত। কি বলতে চাইছে? বলছে এই যত লোকসভা আজকে ভোট আছে, আমাদের বিধানসভা ইলেকশন, ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি ইলেকশনের, তো বলছে এই সমস্ত যে ভোট, এই বিভিন্ন টাইমে হচ্ছে, মডেল কোড অফ কন্ডাক্ট তখন লাগু হয়ে যাচ্ছে, বিভিন্ন রকম সমস্যা ক্রিয়েট হয়, প্রচুর ধনরাশিও আমাদের খরচা হয় ইলেকশনে। তাহলে বলছি ইলেকশনটা লোকসভা, বিধানসভা যত ধরনের ভোট আছে একবারেই হয়ে যাবে, একসাথেই সব কী হয়ে যাবে, যত কেচ্চা কেলেঙ্কারি আছে একবারেই সব চুকে যাবে, এরকম আর কি। এটা কি সাইমুলটেনিয়াস ইলেকশন। তাহলে বলছে কি আরামসে আমরা কাজ করতে পারবে, এখন 5 বছর তো শান্তি থাকবে, ভোট ভোট ভোট, এই জিনিসটা তো কমবে। তো বলছে এটা একসাথে নির্বাচন বিতর্ক সম্পর্কিত কি, তো এটা অপশান এতে দেওয়া আছে কি ওয়ান নেশন ওয়ান ইলেকশন, ফেডারেশন রিফর্ম না জুডিশিয়াল রিফর্ম। অপশান ডি বলছে জিএসটি রিফর্ম। তো এই যে সাইমুলটেনিয়াস ইলেকশন ডিবেট রিলেটস টু কার সাথে না, এটার সঠিক উত্তর হবে অপশান এ ইজ আওয়ার কারেক্ট আনসার, ওয়ান নেশন ওয়ান ইলেকশন। রামনাথ কোবিন্দ যে একটা কমিটি, সেই কমিটি রিকমেন্ডও করেছে এটাতে, এটাও মনে রাখবে। এই ওয়ান নেশন ওয়ান ইলেকশন রিলেটেড যে কমিটি গঠন করেছিল কেন্দ্র সরকার, রামনাথ কোবিন্দ, আমাদের কি এক্স প্রেসিডেন্ট। ফেডারেলিজম রিফর্ম এটা তো হবে না। জুডিশিয়াল রিফর্ম,
এটার সাথে রিলেটেড নয়। জিএসটি রিফর্ম কর ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত। চলো পরের কোশ্চেন আমরা দেখে নেব। পরের কোশ্চেন বলছে ফাইন্যান্স কমিশন রিকমেন্ড গ্র্যান্টস টু পঞ্চায়েত আন্ডার। বলছে অর্থ কমিশন পঞ্চায়েতকে অনুদান দেয় কোন আর্টিকেলের মাধ্যমে? আর্টিকেল এ বলছে আর্টিকেল 280, বি বলছে আর্টিকেল 243, সি বলছে আর্টিকেল 356 এবং ডি বলছে আর্টিকেল 370। কী হবে আমাদের সঠিক উত্তর? না, এই সঠিক উত্তর হবে অপশান এ ইজ আওয়ার কারেক্ট আনসার। বাকি অপশানগুলো একটু দেখে নেব। 243 এটা যদি এখানে স্টেট ফাইন্যান্স কমিশন বলে দিত, এখানটা যদি একটু চেঞ্জ করে দিত না, এখানটাই স্টেট মেরে দিত, তাহলে কিন্তু এটা কিন্তু হতো না, মনে রাখবে। তাহলে কি হয়ে যেত? 243 হতো কিন্তু কারেক্ট আনসার। যেহেতু স্টেট আমাদের উল্লেখ নেই, অতএব আর্টিকেল 280 ইজ আওয়ার কারেক্ট আনসার। 100% কারেক্ট আনসার, কোনো ডাউট নেই। আর যদি স্টেট এখানে মেনশন করে দিত তাহলে কি হয়ে যেত? 243, রিমেম্বার ইট। আচ্ছা, অপশান সি বলছে আর্টিকেল 356। 356 কি আছে? 356-এ কি আছে? রাষ্ট্রপতি শাসন, প্রেসিডেন্ট রুল। এটা কি হবে? না বাবা, এটা হবে না, কাটো একে। 370, আর্টিকেল 370-তে কী আছে? 370 বর্তমানে কি করেছে? এটাকে ডিসমিস করে দিয়েছে অমিত শাহ। 370 হাঁটিয়ে দিয়েছে জম্মু কাশ্মীর থেকে, অতএব এটাও হবে না। কোশ্চেন নাম্বার 10 বলছে ক্রেডিট রেটিং এজেন্সিজ ইন সিকিউরিটি মার্কেট আর সুপারভাইজ। ক্রেডিট রেটিং এজেন্সিজ ইন সিকিউরিটিজ মার্কেট আর সুপারভাইজ। ক্রেডিট রেটিং এজেন্সি মানে কি? বিভিন্ন এই যে কোম্পানি আছে এদেরকে কি দেয়? এদেরকে ক্রেডিট দেয়। ধরে নাও আমি একটা আমেরিকার কোম্পানিতে ইনভেস্ট করতে চাই। আমি তো আর জানি না আমেরিকার কোন কোম্পানির কীরকম সিচুয়েশন। তো আমি কি দেখব না, এই কিছু সংস্থা আছে এই যারা কি করে না, বিভিন্ন কোম্পানিকে ওরা কি করে? রেটিং দেয়, যে 10-এর মধ্যে 4, 10-এর মধ্যে 5, এরকম কিছু ইন্টারন্যাশনাল, আমাদের দেশেও ন্যাশনাল কিছু কি আছে? ক্রেডিট রেটিং এজেন্সি আছে। তো বলছে ইন সিকিউরিটি মার্কেট আর সুপারভাইজড। এই যে ক্রেডিট রেটিং এজেন্সি, এদেরকে কে সুপারভাইজ করে? এরাও তো ম্যানিপুলেটিং করতে পারে, এরাও চোর, সুযোগ পেলে এরাও ছক্কা মেরে দেবে। এদেরও কি আছে? এদেরও বাপ আছে এদেরকে কন্ট্রোল করার জন্য, ওয়াচডগ আছে দেখভাল করার জন্য। তো বলছে এদেরকে সুপারভাইজ কে করে? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এ বলছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই সিকিউরিটি মার্কেট? না, এটা হবে না, কাটো একে। রিজার্ভ ব্যাঙ্ক হবে না। রিজার্ভ ব্যাঙ্ক আমরা জানি কি না, আরবিআই ব্যাঙ্কিং এবং মুদ্রানীতি এর মনিটারি পলিসি আছে, এগুলো নিয়ন্ত্রণ করে, ইনফ্লেশন নিয়ন্ত্রণ করে, সিকিউরিটি মার্কেট নিয়ন্ত্রণ করে না, হাটাও একে। অপশান বি বলছে সেবি, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। ইয়েস, ই কী করে না, সেবি শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড, ক্রেডিট রেটিং এজেন্সি এই সবগুলো কী করে? নিয়ন্ত্রণ করে। আশা করি জলের মতো পরিষ্কার হলো। অতএব আমাদের সঠিক উত্তর অপশান বি ইজ আওয়ার কারেক্ট আনসার। আচ্ছা, অপশান সি এটাও দেখে নেব, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স সরাসরি কিন্তু এই সমস্ত ক্রেডিট রেটিং এজেন্সিগুলোকে কী করে? নিয়ন্ত্রণ করে না, সরাসরি করে না, নীতি নির্ধারণ করে। এর কি আছে? এর ফিসক্যাল পলিসি আছে, ট্যাক্স লাগায়, এই করে ওই করে, হেনা তেনা এর কাজ আছে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স। আইএমএফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, আন্তর্জাতিক আর্থিক সংস্থা, ভারতের বাজার কেন নিয়ন্ত্রণ করতে যাবে বাবাই? অতএব এটা হবে না, এটাও হবে না, এটাও হবে না, অতএব অপশান বি ইজ আওয়ার কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 11 কি বলছে না, কোশ্চেন নাম্বার 11 বলছে দ্য সুন্দরবনস রিজিয়ন মেনলি সাপোর্ট হুইচ ইকোনমিক অ্যাক্টিভিটি। সুন্দরবনের মানুষ কি কাজকর্ম করে বলছে জীবন জীবিকা চালায় এবং বেঁচে আছে? চলো দেখে নিই। অপশান এ বলছে সুন্দরবনের লোক কি করে? খনন করে, বালি খনন। না, হাটাও একে। বলছে ফিশিং অ্যান্ড হানি কালেকশন। ইয়েস, মাছ ধরে এবং হানি কালেকশন, মধু খুবই ফেমাস। হেভি ইন্ডাস্ট্রি? না। আইটি? না। অতএব অপশান বি ইজ আওয়ার কারেক্ট আনসার। চলো পরের প্রশ্ন বলছে হুইচ ট্যাক্স ইজ নট শেয়ারেবল উইথ স্টেট। বলছে কোন ট্যাক্স রাজ্যের সাথে কিন্তু
শেয়ার করে না? কোন কর রাজ্যের সাথে ভাগ হয় না? অপশান এ বলছে ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্স কি শেয়ারেবল নয়? ইনকাম ট্যাক্স কিন্তু শেয়ারেবল, কেন্দ্রকে কিন্তু ভাগ দিতে হয়, ভাগ বন্টন হয়, কেক কাটেগা সবকো বাটেগা। অতএব এটা ঠিক আছে, এটা এটা ঠিক আছে, এটা ভাগ হয়। ইউনিয়ন এক্সারসাইজ ডিউটি এর একটা অংশ কিন্তু রাজ্যগুলির সাথে ভাগ করা হয়, এটাও কিন্তু হিস্সা কিন্তু দিতে হয় স্টেটকে। আচ্ছা, সেস অ্যান্ড সারচার্জ, সেস অ্যান্ড সারচার্জ, চলো এটা পরে যাচ্ছি। অপশান ডিতে আছে জিএসটি। জিএসটিও কিন্তু কি হয় না, এটাকেও কিন্তু শেয়ার দিতে হয় স্টেটকে জিএসটির, এটাও ঠিক আছে। এগুলো সব ভাগ হয়, স্টেটের সাথে ভাগ হয়। ইনকাম ট্যাক্স ভাগ হয়, ইউনিয়ন এক্সারসাইজ ডিউটি ভাগ হয়, জিএসটি ভাগ হয়। এই যে সেস এবং যে সারচার্জ, এগুলো কিন্তু কেন্দ্র সরকার যখন লাগায় না কোনো, তখন কিন্তু কেন্দ্র কাউকে ভাগ দেয় না। সেস কি? সেস সারচার্জ, সারচার্জ হচ্ছে কি, এই সেস এবং সারচার্জ হচ্ছে কি ট্যাক্সের উপরে ট্যাক্স লাগানো, ট্যাক্সের উপরে ট্যাক্স লাগানো। যেমন এডুকেশন, শেষ হচ্ছে কি, যেমন ধরে নাও আমাদের কি চলছে, সর্বশিক্ষা অভিযান, এর জন্য সরকার বড় বড় কোম্পানিদের কাছ থেকে একটা এক্সট্রা পয়সা নেয়, যা ট্যাক্স নেওয়ার তা তো নেয়, বললো ভাই আমি সর্বশিক্ষা অভিযান চালাচ্ছি, কিছু এক্সট্রা দিতে হবে, সবাইকে দিতে হবে। ও করলো কি, শেষ ঠুকে দিল সবাইকের ওপর। তো এটা কি, এটা হচ্ছে শেষ। সারচার্জ কি না, কোনো স্পেশাল ম্যাটার চলে এসেছে, সেই স্পেশাল ম্যাটারের ক্ষেত্রে কি করে সরকার ট্যাক্সের উপরে আবার ট্যাক্স লাগায়, ওটা কি, ওটা সারচার্জ। তাহলে এগুলো কিন্তু এই স্টেট গভর্নমেন্টগুলোর সাথে এগুলো কিন্তু শেয়ার করে না। অতএব অপশান সি ইজ আওয়ার কারেক্ট আনসার। আচ্ছা, কোশ্চেন নাম্বার 13 আমরা দেখে নেব। 13 কি বলছে? 13 বলছে ব্রিটেন উডস কনফারেন্স লিড টু ক্রিয়েশন অফ। তাহলে ব্রিটেন উডে যে সম্মেলন হয়েছিল, এবং এই সম্মেলনের ফলে কাদের জন্ম হয়েছিল, বা কোন সংস্থার জন্ম হয়েছিল? অপশান এ বলছে আইএমএফ জন্মগ্রহণ করেছিল এবং ওয়ার্ল্ড ব্যাংক জন্মগ্রহণ করেছিল এই ব্রিটেন উড কনফারেন্সের ফলে। এটা কি ঠিক? এটা কি ঠিক? ইয়াস, এটাই ঠিক। এই দুটোই হচ্ছে বাচ্চা এর, ব্রিটেন উড কনফারেন্সের এই দুটোই বাচ্চা, এদেরই জন্ম হয়েছিল, আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংক। ডাব্লিউটিও ইউএনডিপি, ডাব্লিউটিও ইউএনডিপি, ডাব্লিউটিও কখন এসেছিল? 1995-এ, এবং ইউএনডিপি এটা ইউনাইটেড নেশনের সংস্থা। চলো, এডিবি, এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এগুলো তো নয়, এগুলো আঞ্চলিক উন্নয়ন ব্যাংক। আচ্ছা, এফএও, এগুলো কি? এফএও এবং ডাব্লিউএইচও, এগুলো তো ইউনাইটেড নেশনের অন্যান্য সংস্থা, অতএব এগুলো হবে না একটাও। অতএব অপশান এ ইজ আওয়ার কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 14 কি বলছে না, কোশ্চেন নাম্বার 14 বলছে জেন্ডার বাজেটিং রেফার। বলছে জেন্ডার বাজেটিং বলতে কি বুঝো? অপশান এ বলছে বাজেট অনলি ফর ওমেন, বলছে একটা বাজেট শুধু মহিলাদের বাজেট। এটা কি ঠিক? শুধু মহিলাদের বাজেট? জেন্ডার বাজেট শুধু মহিলাদের জন্য আলাদা বাজেট নয় রে বাবা, অতএব এটা আমাদের হবে না আনসার, হাঁটাও একে। বলছে অপশান বি বলছে ট্যাক্স এক্সামশন ফর ওমেন, মহিলাদের জন্য কি করে ছাড়, এটা কি ঠিক? এটা কিন্তু এর মূল ধারণা নয়, অতএব এটাও হবে না। অপশান সি কি বলছে? বলছে জেন্ডার ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট অফ এক্সপেন্ডিচার, বলছে ব্যয়ের লিঙ্গভিত্তিক কি প্রভাব বিশ্লেষণ। তাহলে কি এটা কি ঠিক? হ্যাঁ, এটাই ঠিক, এটাই আমাদের কারেক্ট আনসার। অপশান ডি কি বলছে সোশ্যাল ওয়েলফেয়ার গ্র্যান্টস, এটা কি হবে? কিন্তু পুরো ধারণা নয়, এটা হতে পারে বাট এর পুরো ধারণা নয়, অতএব এটা কিন্তু আনসার হবে না। অতএব আমাদের কারেক্ট আনসার কি হবে? অপশান সি ইজ আওয়ার কারেক্ট আনসার, জেন্ডার ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট অফ এক্সপেন্ডিচার, অর্থাৎ সরকারি ব্যয় নারী পুরুষের উপর কী প্রভাব ফেলছে তা বিশ্লেষণ করা।
কী করা, তা বিশ্লেষণ করা। সরকারি ব্যয় নারী ও পুরুষের উপর কী প্রভাব ফেলছে তা বিশ্লেষণ করা, এটাই কি জেন্ডার বাজেটিং। চলো পরের কোশ্চেন নাম্বার 15 বলছে, প্রাইমারি ডেফিসিট বিকেম জিরো। বলছে প্রাইমারি ঘাটতি বা প্রাথমিক যে ঘাটতি শূন্য হয়, কখন শূন্য হবে? অপশান এ বলছে ফিসক্যাল ডেফিসিট ইকুয়াল ইন্টারেস্ট পেমেন্ট। ফিসক্যাল ডেফিসিট ইকুয়াল ইন্টারেস্ট পেমেন্ট, এটা কি ঠিক? ফিসক্যাল ডেফিসিট ইকুয়াল ইন্টারেস্ট পেমেন্ট, তাহলে কী হয়ে যাবে? প্রাইমারি ডেফিসিট আমাদের কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে, এটা বলছে। এটা কি ঠিক? এটা একদম ঠিক, কারণ ফিসক্যাল ডেফিসিট তখনই জিরো হবে যখন আমাদের এ দুটো কী হবে? ফিসক্যাল ডেফিসিট ইকুয়াল টু ইন্টারেস্ট পেমেন্ট হবে। আচ্ছা, অপশান বি কি বলছে? বলছে রেভিনিউ ডেফিসিট বলছে জিরো হয়ে যাবে, এটা কি ঠিক হবে? রেভিনিউ ডেফিসিট জিরো, এটা একটা আলাদা ধারণা। প্রাইমারি ডেফিসিটের সাথে এর কোনো সম্পর্ক নেই, অতএব একে কেটে বাদ দাও। অপশান বি। অপশান সি দিয়েছে বরোয়িং ইজ জিরো। বরোয়িং জিরো হলে ফিসক্যাল ডেফিসিট জিরো হতে পারে, কিন্তু কন্ডিশন কিন্তু আলাদা, অতএব এটাও হবে না। অপশান ডি কি বলছে? ক্যাপিটাল এক্সপেন্ডিচার ইকুয়াল রেভিনিউ এক্সপেন্ডিচার, এটা কি ঠিক হবে? এর সাথে ডেফিসিটের কোনো সরাসরি সম্পর্ক নেই, অতএব বাদ দাও। তাহলে আমরা কি দেখলাম না, অপশান এ ইজ আওয়ার কারেক্ট আনসার। প্রাইমারি ডেফিসিট বিকেম জিরো যখন কি হবে? ফিসক্যাল ডেফিসিট ইকুয়াল টু ইন্টারেস্ট পেমেন্ট, রাজস্ব ঘাটতি ইন্টারেস্ট পেমেন্টের কী হবে? সমান হবে। তাহলে আমরা কি দেখলাম? প্রাইমারি ডেফিসিট জিরো, কারণ ফিসক্যাল ডেফিসিট মাইনাস ইন্টারেস্ট পেমেন্ট কী হচ্ছে? জিরো হচ্ছে। চলো পরের কোশ্চেন নাম্বার 16 কি বলছে? কনসিডার দ্য ফলোয়িং অ্যাবাউট এমএসএমই সম্পর্কে। আচ্ছা, এখানে এটা কি হবে? এটা অপশান, এটা 1, এটা 2, এটা 3। স্টেটমেন্ট 1 বলছে সিগনিফিক্যান্ট শেয়ার ইন এক্সপোর্ট। বলছে ভারতের একটা সিগনিফিক্যান্ট শেয়ার কী করে? সিগনিফিক্যান্ট শেয়ার এক্সপোর্ট হয় এই এমএসএমই সেক্টর থেকে, এটা কি ঠিক? হ্যাঁ, এটা ঠিক আছে। ভারতের প্রায় 40 থেকে যে 50% যে এক্সপোর্ট না, এই এমএসএমই সেক্টর থেকেই হয়। অতএব সিগনিফিক্যান্ট শেয়ার ইন এক্সপোর্ট। মেজর রুরাল এমপ্লয়মেন্ট জেনারেটর, গ্রামীণ কর্মসংস্থানে এটা কী করে? বড় ভূমিকা পালন করে। ইয়াস, ছোটো ছোটো উদ্যোগ যেগুলো, এগুলো আমরা গ্রাম সাইডে বেশি দেখতে পাই, অতএব এটাও ঠিক আছে। অপশান স্টেটমেন্ট 3 বলছে ডমিনেট ডিফেন্স ম্যানুফ্যাকচারিং। না রে বাবা, ডিফেন্স ম্যানুফ্যাকচারিং কেন হতে যাবে? এগুলো বড় বড় যেগুলো পিএসইউ আছে না, পাবলিক সেক্টর আন্ডারটেকিংস ইউনিটস, এই পিএসইউগুলো ম্যানুফ্যাকচারিং করে থাকে, ডিফেন্স ম্যানুফ্যাকচারিং। এমএসএমই কেন করতে যাবে? ডমিনেট করে না, এখানে কী দিয়েছে? ডমিনেট। ছোটো ছোটো হয়তো কোনো কিছু কিছু হয়তো ম্যানুফ্যাকচারিং করে, বাট ডমিনেট করে না, বড় বড় পিএসইউ করে। অতএব এই যে স্টেটমেন্ট 3 আছে, এটা আমাদের ভুল আছে, অতএব স্টেটমেন্ট 3কে প্রথমেই বাদ দাও, যেখানে স্টেটমেন্ট 3 উড়িয়ে দাও। আচ্ছা, আমরা দেখলাম দুটো ঠিক আছে, তাহলে একটা কেন হবে একাই? 2কেও তো নিতে হবে, এই হিসাবে অপশান বি ইজ আওয়ার কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 17 কি বলছে না? কোশ্চেন নাম্বার 17 বলছে ভ্যালু এডিশন মেনলি অকার্স। বলছে ভ্যালু এডিশন, মূল্য সংযোজন প্রধানত ঘটে কোন সেক্টরে? আমরা সেক্টরগুলো দেখে নেবো। বলছে প্রাইমারি সেক্টরে আমরা কী করি? ভ্যালু অ্যাড করি। প্রাইমারি সেক্টরে ভ্যালু অ্যাড হয়, আরে ন্যাচুরাল জিনিস, এখানে কোনো রকম কোনো ভ্যালু অ্যাড হয় না, অতএব এটা হবে না রে বাবা, এটাকে হাটাও, এখানে সব ন্যাচুরাল। সেকেন্ডারি সেক্টর, হ্যাঁ, এই প্রাইমারি সেক্টরের যে র ম্যাটেরিয়াল, এগুলোর মধ্যে কিছু ভ্যালু অ্যাড করে আমরা কী করি? ম্যানুফ্যাকচারিং হয়, মার্কেটে আমরা সেল করি, এটা। অতএব এটা হবে আমাদের কারেক্ট আনসার। টার্সিয়ারি সেক্টর হবে কি না? এখানে সেবা প্রদান করা হয়, ভ্যালু অ্যাড কেন হবে? সিও হবে না। হাউস হোল্ড, এখানে কি হয়? হাউস হোল্ডে এটি কোনো আনুষ্ঠানিক উৎপাদন ক্ষেত্র নয়, এ তো হবেই না। অতএব অপশান বি ইজ আওয়ার কারেক্ট আনসার। আমাদের নেক্সট কোশ্চেন নাম্বার 18 আমরা দেখে নেব।
হুইচ অর্গানাইজেশন প্রমোট ইন্ডিয়ান এক্সপোর্ট? ভারতীয় রপ্তানিতে কোন সংস্থা উন্নয়ন করে থাকে, বা ভারতীয় রপ্তানি উন্নয়ন করে কোন সংস্থা? অপশান এ দিয়েছে সেবি, অপশান বি বলছে এক্সিম ব্যাংক, অপশান সি বলছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, অপশান ডি বলছে ফাইন্যান্স কমিশন। কি হবে এর সঠিক উত্তর? তো এর সঠিক উত্তর হবে অপশান বি ইজ আওয়ার কারেক্ট আনসার, এক্সিম ব্যাঙ্ক। এই এক্সিমের ফুল ফর্মটা জানা থাকলেই কিন্তু এই কোশ্চেনটার আনসার হয়ে যাবে। এক্সিম, EX মানে হচ্ছে এক্সপোর্ট, এক্সিমের EX মানে হচ্ছে কি এক্সপোর্ট, আর IM ফর হচ্ছে ইম্পোর্ট। তাহলে এটাই তো আমাদের কি ইন্ডিয়ান এক্সপোর্ট ইম্পোর্ট এখানে কি করছে, এটা হেল্প করছে। সেবি তো হবে না, এটা সিকিউরিটি মার্কেটকে আমাদের কি করে, এটা রেগুলেট করে। রিজার্ভ ব্যাঙ্ক, মানি মার্কেট, ফাইন্যান্স কমিশন কি করে না ভাগাভাগ করে দেয়। ফাইন্যান্স কমিশন কর বন্টন করে, যে করগুলো আসে না ট্যাক্সগুলো, ওগুলো কী করে ভাগাভাগ করে স্টেট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের মাঝে। অতএব অপশান বি ইজ আওয়ার কারেক্ট আনসার। চলো কোশ্চেন নাম্বার 19 বলছে হিউম্যান ডেভেলপমেন্ট বিকেম সেন্ট্রাল ফোকাস ডিউরিং, বলছে মানব উন্নয়ন প্রধান লক্ষ্য কোন 5 ইয়ার প্ল্যানের? চারটা অপশান দেওয়া আছে। এ বলছে 7th 5 ইয়ার প্ল্যান, 8 বলছে 8 5 ইয়ার প্ল্যান, সি বলছে 9th প্ল্যান এবং অপশান ডি বলছে 10th প্ল্যান। কি হবে এর সঠিক উত্তর? এর সঠিক উত্তর হবে অপশান বি, 8 প্ল্যান ইজ আওয়ার কারেক্ট আনসার। তাহলে 7th প্ল্যান কি বলছে না, 7th প্ল্যান এখানে কি হয়েছে, 7th প্ল্যানে উৎপাদন ও বৃদ্ধি বেশি গুরুত্ব পায়। উৎপাদন ও বৃদ্ধি, প্রোডাকশান গ্রোথে কিন্তু বেশি ফোকাস ছিল 7th 5 ইয়ার প্ল্যানে। 9th 5 ইয়ার প্ল্যানে ফোকাস ছিল গ্রোথ এবং সোশ্যাল জাস্টিস, এবং 10th 5 ইয়ার প্ল্যানে ফোকাস ছিল মেজারেবল টার্গেট অ্যান্ড গ্রোথ। এগুলো মনে রাখবে। চলো পরের কোশ্চেন নাম্বার 20 কি বলছে, ট্রান্সমিশন অফ মনিটারি পলিসি রেফার। ট্রান্সমিশন বলতে কি বোঝায়? অপশান এ বলছে বাজেট ইমপ্লিমেন্টেশন, বাজেট বাস্তবায়ন, বি বলছে পলিসি ইম্প্যাক্ট পাসিং থ্রু ব্যাংকের মাধ্যমে নীতির প্রভাব অর্থনীতিতে পৌঁছানো, অপশান সি বলছে ট্যাক্স ট্রান্সফার, অপশান ডি বলছে কি আমাদের না এক্সপোর্ট প্রমোশন। তাহলে কি ট্রান্সমিশন মনিটারি পলিসি বলতে কি বোঝায়? কি হবে এর সঠিক উত্তর? এর সঠিক উত্তর হবে অপশান বি ইজ আওয়ার কারেক্ট আনসার, পলিসি ইম্প্যাক্ট পাসিং থ্রু ব্যাংক। অর্থাৎ এটা কি বলতে চাইছে, বলছে ব্যাংকের মাধ্যমে নীতির প্রভাব অর্থনীতিতে পৌঁছানো। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যখন রেপো রেট পরিবর্তন করে তখন কি হয়? তাহলে ব্যাংক রেপো রেট পরিবর্তন করে, তখন ব্যাংক এবং ঋণের সুদ, বিনিয়োগ এবং অর্থনীতি আমরা দেখতে পাচ্ছি। ধরে নাও রেপো রেট কী করলো, আরবিআই রেপো রেট কম করে দিল, রেপো রেট কম করলো, তাহলে কী হবে, ঋণের যে সুদ এটা কম লাগবে, সুদটা কম লাগবে, ইন্টারেস্ট কম লাগবে। এতে কি হবে, ইনভেস্টমেন্ট বাড়বে, ইনভেস্টমেন্ট ইনক্রিজ হবে, এবং তাহলে কী হবে, আমাদের ইকোনমি কী হবে, চাঙ্গা হবে। তাহলে এই যে টোটাল কমপ্লিট যে প্রসেস, এটাকে কি বলা হয়, এই পুরো প্রক্রিয়াটা হচ্ছে কি একটা ট্রান্সমিশন। এটাই হচ্ছে আমাদের কি ট্রান্সমিশন অফ মনিটারি পলিসি রেফার, পলিসি ইম্প্যাক্ট পাসিং থ্রু ব্যাংক। তাহলে ব্যাংকের মাধ্যমে কাজটা হবে। এখানে ডাইরেক্ট আরবিআই তো পার্টিসিপেট করছে না, না। এই যে রেপো রেট এটা কার উপর লাগালো, ব্যাংকের উপর। ব্যাংক সেরকমভাবে কাস্টমারের সাথে ডিল করবে, আর কাস্টমার তো পুরো দেশের লোক, বাস হয়ে গেল ট্রান্সমিশন অফ মনিটারি পলিসি। আশা করি সবাই বুঝতে পেরেছো। অপশান এ বলছে, আচ্ছা পরে আগে পিছের অপশানগুলো একটু দেখে নেব।
বলছে বাজেট ইমপ্লিমেন্টেশন, এটা কি হবে বাজেট ইমপ্লিমেন্টেশন? এটা হচ্ছে ফিসক্যাল পলিসির পার্ট রে বাবা, এটা কেন হতে যাবে বাজেট ইমপ্লিমেন্টেশন? এটা ফিসক্যাল পলিসি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার, মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের। অপশান সি কি বলছে? ট্যাক্স ট্রান্সফার, এটাও ফিসক্যাল বিষয়, সরি। অপশান ডি কি বলছে? এক্সপোর্ট প্রমোশন, এটা আমাদের বাণিজ্য নীতি, বাণিজ্য নীতি, এটাও হবে না, এটাও হবে না। অতএব অপশান বি ইজ আওয়ার কারেক্ট আনসার। চলো কোশ্চেন নাম্বার 21 দেখে নেব। কোশ্চেন নাম্বার 21 বলছে হুইচ অ্যামেন্ডমেন্ট মেড এডুকেশন এ ফান্ডামেন্টাল রাইট? তাহলে কোন অ্যামেন্ডমেন্ট এডুকেশনকে একটা ফান্ডামেন্টাল রাইটের অধিকার দিয়েছিল? অপশান এ বলছে 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, অপশান বি বলছে 86 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, অপশান সি বলছে 42, আর অপশান ডি বলছে 44। কী হবে এর সঠিক উত্তর? এটা একটা ইজি কোশ্চেন, সবারই জানা। এর সঠিক উত্তর অপশান বি 86 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট। এখানে কি হয়েছিল? শিক্ষাকে ফান্ডামেন্টাল রাইট করা হয়। চলো কোশ্চেন নাম্বার 22। কোশ্চেন নাম্বার 22 কি বলছে? কোশ্চেন নাম্বার 22 বলছে কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট রিগার্ডিং দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। 35-এর সম্পর্কে বলছে। এখানে তিনটে স্টেটমেন্ট আছে, তিনটে স্টেটমেন্ট আছে। এটা স্টেটমেন্ট 1, এটা 2, এটা 3। চলো এরপর আমরা স্টেটমেন্টগুলো রিড করব। স্টেটমেন্ট 1 বলছে ইট প্রোভাইড ফর অল ইন্ডিয়া ফেডারেশন। কি বলছে? এটা অল ইন্ডিয়া ফেডারেশনের প্রস্তাব দিয়েছিল। আমরা জানি 1935 সালের আইনে ব্রিটিশ ভারত এবং দেশীয় রাজ্য নিয়ে ফেডারেশন গঠনের কথা ছিল। অতএব এটা ঠিক, অতএব এটা ঠিক আছে। চলো ঠিক আছে, স্টেটমেন্ট 1 কারেক্ট। স্টেটমেন্ট 2 বলছে প্রিন্সলি স্টেট দ্য ফেডারেশন ওয়াজ কম্পালসারি ফর প্রিন্সলি স্টেট। এটা কিন্তু ঠিক নয়। প্রিন্সলি স্টেট এর জন্য কী ছিল? বাধ্যতামূলক বলছে, এটা কি ঠিক না। দেশীয় রাজ্যগুলোর যোগদান কী ছিল? স্বেচ্ছাসেবী, ভলেন্টারি ছিল, চাইলে যোগ দিতে পারতো, না চাইলে না দিতে পারতো, এরকম আর কি ছিল। অতএব এই হিসাবে এটা কিন্তু স্টেটমেন্ট 2 এটা ভুল আছে। স্টেটমেন্ট 3 কি বলছে? বলছে দ্য ফেডারেশন নেভার কাম ইনটু এক্সিস্ট। বলছে ফেডারেশন কখনো কার্যকর হয়নি। এটা কি ঠিক? দেশীয় রাজ্যগুলি যোগ না দেওয়ায় ফেডারেশন বাস্তবায়িত হয়নি। অতএব এটাও ঠিক, এটাও ঠিক। অতএব 2 যেখানে আছে কেটে বাদ দাও, 2 আউট, 2 আউট, এখানে 2 আউট। অতএব আমাদের কারেক্ট আনসার অপশান এ ইজ আওয়ার কারেক্ট আনসার। চলো পরের কোশ্চেন দেখে নেব। কোশ্চেন নাম্বার 23। কোশ্চেন নাম্বার 23 কি বলছে? কনসিডার দ্য ফলোয়িং রিগার্ডিং কনস্টিটিউশনাল বডিজ। কনস্টিটিউশনাল বডিজ সম্পর্কে এখানে বলছে। এখানেও 3টা স্টেটমেন্ট আছে, এটা 1, 2, 3। স্টেটমেন্ট 1 বলছে দে আর ক্রিয়েটেড ডাইরেক্টলি বাই কনস্টিটিউশন। কি বলছে? দে আর ক্রিয়েটেড ডাইরেক্টলি বাই কনস্টিটিউশন। এটা কি ঠিক? একদম ঠিক, একদম ঠিক। চলো এটা ঠিক আছে। 2 বলছে দেয়ার পাওয়ার আর ডিফাইন্ড ইন কনস্টিটিউশন। বলছে ক্ষমতা সংবিধানে কি আছে? নির্ধারিত আছে। এটা কি ঠিক? তাদের পাওয়ার ও ফাংশন কনস্টিটিউশনে লেখা আছে, তাহলে এটাও ঠিক। অপশান স্টেটমেন্ট 3 কি বলছে? বলছে দে ক্যান বি অ্যাবলিশড বাই সিম্পল ল। আরে কনস্টিটিউশনাল বডি, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট কী করে হতে পারে? সিম্পল লয়ের দ্বারা এটা বিলুপ্ত করা যাবে এগুলোকে? অতএব এটা কোনো দিনই ঠিক হবে না, ইম্পসিবল। অতএব 3 যেখানে যেখানে আছে প্রথমে মিসাইল মেরে উড়িয়ে দাও। চলো উড়িয়ে দিয়েছি। তারপর কে বেঁচে থাকলো? অপশান এ বেঁচে থাকলো। অতএব এটাই আনসার হবে, অপশান এ ইজ আওয়ার কারেক্ট আনসার। চলো কোশ্চেন নাম্বার 24 কি বলছে? না কোশ্চেন নাম্বার 24 বলছে কনসিডার দ্য ফলোয়িং রিগার্ডিং পাওয়ার অফ সুপ্রিম কোর্ট। এখানেও কি আছে? 3টে স্টেটমেন্ট আছে। স্টেটমেন্ট 1, স্টেটমেন্ট 2, স্টেটমেন্ট 3। স্টেটমেন্ট 1 বলছে সুপ্রিম কোর্ট কি না কোর্ট অফ রেকর্ড।
এটা একটা কোর্ট অফ রেকর্ড, এখানে সব কিছু কী করে রেকর্ড করে। সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া একটি কোর্ট অফ রেকর্ড। এর সিদ্ধান্ত কি? এটা কি ঠিক? হ্যাঁ, এটা একদম ঠিক, এটা ঠিক আছে, এটা একটা কোর্ট অফ রেকর্ড। এর সিদ্ধান্ত প্রেসিডেন্ট। 2 কি বলছে? দ্য পাওয়ার টু পানিশ ফর কন্টেম্পট, বলছে আদালতের অবমাননার জন্য শাস্তি দিতে পারে, একদম পারে, এটাও ঠিক। ক্যান ট্রান্সফার কেসেস বিটুইন হাইকোর্টস, বলছে তাহলে আর্টিকেল নাম্বার 339 অনুযায়ী হাইকোর্টগুলির মধ্যে কি করতে পারে না মামলা স্থানান্তর করতে পারে। তাহলে আর্টিকেল নাম্বার 139 অনুযায়ী সুপ্রিম কোর্ট কিন্তু হাইকোর্টের মধ্যে মামলা স্থানান্তর করতে পারে, এটাও এর পাওয়ার। তাহলে আমরা দেখলাম তিনটাই ঠিক আছে, অতএব অপশান ডি ইজ আওয়ার কারেক্ট আনসার। চলো পরের কোশ্চেন এবং আজকের আমাদের লাস্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 25। কোশ্চেন নাম্বার 25 কি বলছে? বলছে দ্য টার্ম উই দি পিপল সিগনিফাইজ, আমরা ভারতের জনগণ বলতে কি বোঝায়? পপুলার সভরিনিটি, জনসার্বভৌমত্ব। অপশান বি বলছে পার্লামেন্টারি সুপ্রিমেসি, সংসদের সর্বোচ্চতা। অপশান সি বলছে জুডিশিয়াল অথরিটি, বিচারিক ক্ষমতা। আর অপশান ডি বলছে এক্সিকিউটিভ ডমিনেন্স, নির্বাহী আধিপত্য। কি হবে এর সঠিক উত্তর? না, এর সঠিক উত্তর হবে উই দি পিপল, মানে হচ্ছে কি পপুলার সভরেনিটি, জনসার্বভৌমত্ব, জনগণেই সব কিছু। অতএব অপশান এ ইজ আওয়ার কারেক্ট আনসার। পার্লামেন্টারি সুপ্রিমেসি এটা ব্রিটিশ ধারণা, এটা ভারতের নয়, অতএব এটা হবে না, অপশান বি হবে না। অপশান সি জুডিশিয়াল অথরিটি, এটা হচ্ছে আদালতের ক্ষমতা বোঝায়। এক্সিকিউটিভ ডমিনেন্স, এটা হচ্ছে এক্সিকিউটিভ বা যে বিউরোক্রেটস আছে ওদের ক্ষমতার কথা বোঝাচ্ছে, আধিপত্য বোঝাচ্ছে, এটাও হবে না। তো এই ছিল আমাদের বাছাই করা গুরুত্বপূর্ণ 25টা কোশ্চেন। আজকের মতো এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিওতে জলদি দেখা হবে।